ఈ టుక్ టుక్కే మనకు దుడ్డు సంపాదించి పెడుతుంది। শিল্পা নামের একটা মেয়ের অতৃপ্ত আত্মা এই অটো রিক্সার উপর ভর করে। সে রিক্সাটা কেনার পর 3 বন্ধু পড়ে যায় মহা বিপদে। যখন তারা বুঝতে পারে শিল্পা নিজের শেষ ইচ্ছা পূরণের জন্যই এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তখন তারা শিল্পার শেষ ইচ্ছা পূরণের জন্য উঠে পড়ে লেগে যায়। তো শিল্পার কি সেই শেষ ইচ্ছা? এই অদ্ভুত ঘটনা যখন গ্রামবাসী জানতে পারে তখন কি হয়, তাই নিয়েই আমাদের আজকের মুভির কাহিনী। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটা 2025 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সুপার ন্যাচারাল কমেডি মুভি। মুভিটার নাম টুকটুক। টুকটুক দারুণ মজার একটা তেলেগু মুভি। সময়টুকু যে কোন দিক দিয়ে যাবে আপনি টেরই পাবেন না। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ছোট্ট একটা গ্রাম দেখিয়ে শুরু হয় মুভিটা। বৃষ্টি পড়ছে দেখে এই বাচ্চাটা তার দাদিকে জিজ্ঞাসা করে, দাদিমা আকাশে কি নদী আছে যেখান থেকে পানিগুলো পড়ছে? দাদি হেসে দিয়ে বলে, আকাশের উপর নদী কি তোর বাপে রেখে এসেছিল? বাচ্চাটা জিজ্ঞাসা করে, তাহলে উপর থেকে কি কেউ পানি ঢেলে দিচ্ছে নাকি? দাদি আবারও হেসে বলে, এটা একটা জাদু যেটা তুমি এখন বুঝতে পারবে না, আর একটু বড় হও তাহলে বুঝতে পারবে। আসলে নাতনির এই অদ্ভুত প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না, তাই সে জাদুর কথা বলেছে। বাচ্চাটা তখন ভ্রু কুঁচকে বলে, এসব জাদু টাদু কিছু হয় না, মা বলেছে। তখন দাদি বলে, তুই বিশ্বাস করিস না তাই না? তাহলে শোন, বেশ কয়েক বছর আগে আমাদের এই গ্রামেই ঘটেছিল একটি জাদুর ঘটনা। রোশান, কার্তিক এবং মধু, ওরা 3 বন্ধু ছিল। একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল তারা। সারাদিন আড্ডা দেওয়া, এদিক ওদিক ঘুরে বেড়ানো তাদের একমাত্র কাজ ছিল। এটা দেখে আমরা বুঝি যে তারা পড়াশোনা বহুদিন আগেই শেষ করে ফেলেছে। সারাদিন ঘোরাঘুরির পর এরা যে কোনো একজনের বাড়িতে রাতে ঘুমিয়ে পড়ে, কখনো রোশান কখনো কার্তিকের ঘরে। সেদিন তারা রোশানের ঘরে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বাড়িতে যাওয়ার সময় এক বুড়ো কার্তিক ও মধুকে ডাক দিয়ে বলে, তোমরা রাতের বেলায় যে মুভি দেখো আমিও সেই মুভি দেখবো। আসলে বুঝতেই তো পারছেন, রাতের বেলায় রোশানের ঘরে নীল ছবি দেখে। এই বুড়ো মিয়া কোনোভাবে সেটা দেখে ফেলেছে, আর দেখেই বুড়োর লোভ লেগে গেছে। তখন মধু বলে, আরে না, এইসব মুভি তুমি দেখতে পারবে না। এদিকে বুড়ো মিয়া নাসর বান্ধা, সে দেখেই ছাড়বে। তাই সে মধুকে বারবার মুভিটা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মধু বলে, দেখাবো, তবে আমাকে 10 টাকা দিতে হবে। বুড়োর এমন লোভ উঠে গেছে যে 10 টাকা দিয়ে হলেও দেখবেই দেখবে। তখন মধু তার কাছে লুকিয়ে রাখা সিডিটা বুড়োকে দেখিয়ে দেয়। কার্তিক আর মধু তখন রোশানের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর রোশান এসে তাদেরকে বলে, আজ আমি তোদের সাথে যেতে পারবো না রে, আমার ভালো লাগছে না, বাসায় কিছু কাজ আছে। তখন মধু বলে, তাহলে ওয়াচম্যানের চাকরিটা কে করবে? আপনাদেরই বলছি, ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন ওয়াচম্যানের চাকরিটা আসলে কি চাকরি। আসলে রোশানের বাড়িতে কোনো কাজ ছিল না, কোনো এক বিশেষ কারণে সে তাদের সাথে যেতেই চাইছিল না, যা আমরা একটু পরেই বুঝতে পারবো। এরপর আমরা দেখি তারা 3 জন লুকিয়ে লুকিয়ে একটা বাড়ির ভেতরে ঢোকে এবং মধু আর কার্তিক খারাপ মতলবে সেখানকার বাথরুমে উকে দিচ্ছিল। একটা মেয়ে সেখানে গোসল করছিল। রোশান কিছুটা দূর থেকে তাদেরকে পাহারা দিচ্ছিল। মধু আর কার্তিক ব্যাপারটা এনজয় করলেও রোশানের এসব মোটেও পছন্দ না, এই জন্যই সে আসবে না বলে বাহানা দিয়েছিল। বিকেলবেলা মধু সবাইকে একটা আইডিয়া দেয়, টাকা কামানোর নতুন আইডিয়া। তারা গ্রামের মেয়েদের এসব ভিডিও করে তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেবে। এই কাজটা মোটেও ভালো না, খুব খারাপ চিন্তা। এই জন্য রোশান এবং কার্তিক রাজি হয় না। তবে মধুর কথায় কার্তিক রাজি হলেও রোশানের কাছে শুরু থেকে এগুলো ভালো লাগছিল না, তাই সে চলে যায়। কার্তিক মধুকে বলে, তুই ভিডিও করিস, আমি এডিট করে দেবো, এখন শুধু দরকার একটা ক্যামেরা। রাতে মধু ও কার্তিক রোশানের বাড়িতে যায় এবং তার বাবার কাছে ক্যামেরা কেনার জন্য টাকা চায়। তার বাবা জিজ্ঞাসা করে, কত টাকা লাগবে? তখন মধু বলে, আঙ্কেল 20,000 টাকার মতো লাগতে পারে। টাকার অঙ্ক শুনে তো রোশানের বাবার গলায় একদম খাবার আটকে যায়। সে তাদেরকে জিজ্ঞাসা করে, ক্যামেরা দিয়ে তোমরা কি করবা? তখন তারা আসল কথা লুকিয়ে বলে, সামনে তো চতুর্দশী, এই উৎসব নিয়ে আমরা একটা শর্ট ফিল্ম বানাতে চাই, আর এখান থেকে ভালো রোজগারও হতে পারে। গ্রামের সংস্কৃতি তারা পৃথিবীর সামনে তুলে ধরবে, এইসব বুঝিয়ে তাকে রাজি করায়। এই কথা শুনে রোশনের বাবা খুশি হলেও সে তাদেরকে বলে, আমি টাকা দিতে পারবো না, তবে তোমরা একটা কাজ করতে পারো, গ্রামের মানুষের থেকে চাঁদা তুলে গণেশের মূর্তি কেনো, তারপর এখান থেকে তোমরা যা টাকা উঠাতে পারবে তা দিয়ে ক্যামেরা কিনতে পারবে। যদি কিছু টাকা কম হয় আমি দরকার হলে দিয়ে দিব। তারপর আশেপাশের গ্রামবাসীদের থেকে টাকা তুলে তারা একটা মূর্তি জোগাড় করে ফেলে। এখন তাদের প্রয়োজন একটা ছোট্ট ট্রাক্টর, যে ট্রাক্টরে তারা মূর্তি নিয়ে যাত্রায় বের হবে। রোশনের বাবা তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই তারা বলে, পাশের গ্রাম থেকে ট্রাক্টর ব্যবস্থা করা যাবে, কিন্তু তাদের গ্রামের রীতি অনুযায়ী যেই গ্রামের মূর্তি সেই গ্রামের ট্রাক্টরই ব্যবহার করতে হবে। এদিকে তাদের জমিদারও এই বিষয়ে কোনো সাহায্য করে না, কারণ রোশনের বাবার সাথে তার আগে থেকে একটা শত্রুতা আছে। তখন রোশন বলে তার দাদার একটা পুরনো স্কুটার আছে, যেটাকে কিছুটা রিপেয়ার করলে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। তো পরদিন সকালবেলা তার স্কুটিটি বাইরে বের করে নিয়ে আসে। স্কুটারের অবস্থা খুব খারাপ ছিল,
তবু তারা মেকানিক নিয়ে এসে স্কুটিটি ঠিক করে এবং সেটাকে একটা অটোর শপে দেয়, যেটাকে দেখে এবার স্কুটি কম অটোই বেশি লাগছিল। তারা এই স্কুটিটার নাম দেয় টুকটুক। কালকে গণেশ চতুর্দশী, তাই তারা রাতে রোশনের বাসায় থেকে যায়। রাতে শোবার পর রোশন তাদের দুজনকে বলে, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, সব কাজ শেষ হওয়ার পর আমাদের কাছে বেশ কিছু টাকা থাকবে। এই টাকা দিয়ে আমরা ভালো কিছু করতে পারি না, মানে এই খারাপ কাজ করার দরকারটা কি? তখন তারা দুজন বলে, তোর কাছে যদি টাকা কামানোর কোনো ভালো উপায় থাকে তাহলে বল। তখন তার মাথায় অন্য কোনো বুদ্ধি আসে না, তাই সে চুপ হয়ে যায়। সকালবেলা উঠে সব প্রস্তুতি নিয়ে তারা গণেশের মূর্তি নিয়ে বেরিয়ে পড়ে। টানা 4 দিন তাদের এই উৎসব চলে। এটাই এই গ্রামের ট্রেডিশন। এই 4 দিন তারা তাদের এই টোটো নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। তো উৎসব শেষে তাদের কাছে বেশ কিছু টাকা জমে থাকে। রাতে রোশনের হুট করেই ঘুম ভেঙে যায়। বাইরে কোথায় যেন আলো জ্বলতে দেখে। সে বাইরে বেরিয়ে আসে। দরজা খুলে সে দেখে স্কুটারের লাইটটা নিজে নিজেই জ্বলে উঠেছে। বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখে সে কাউকেই খুঁজে পায় না। রোশন মনে করে পুরনো স্কুটার হয়তোবা কোনো গোলমাল হয়েছে, তাই সে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন সে আবারও গাড়িটার সামনে আসে, এবার সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। রাতের বেলা সে যেদিকে স্কুটিটাকে মুখ করে রেখেছিল, এখন ঠিক তার উল্টো দিকে ঘুরে রয়েছে সেটা। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, টোটোটাকে তুমি চালিয়েছো? তার বাবা বলে, না, আমি তো এটা ছুঁয়েও দেখিনি। কার্তিক ও মধুর কাছে ব্যাপারটা খুবই হাস্যকর লাগে, তাই তারা হেসে ব্যাপারটা উড়িয়ে দেয় আর বলে 4 দিন ধরে না ঘুমানোর জন্য এখন সে রাতে উল্টাপাল্টা দেখছে, স্কুটার নিজে নিজে কিভাবে ঘুরে যাবে। তারপর তারা আবারও একটা বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে এবং বাইরে থেকে রোশন পাহারা দিচ্ছিল। হঠাৎ তার কানে স্কুটারের হর্নের শব্দ ভেসে আসে। হর্নের শব্দ শুনতেই রোশন দৌড়ে পালাতে শুরু করে। রোশনকে দৌড়াতে দেখে কার্তিক আর মধু ভয় পেয়ে যায়। কেউ আবার তাদেরকে দেখে ফেললো না তো? তারাও রোশনের পিছু পিছু দৌড়াতে থাকে। বাড়িতে এসে দেখতে পায় কিছু ছেলে মেয়ে স্কুটারের পাশে খেলছিল। তারাই হয়তো স্কুটারের হর্ন বাজিয়েছে। রোশনের সন্দেহ হয়, তাই সে বিকেলে একদম ঠিকঠাক করে পশ্চিম দিকে ঘুরিয়ে রাখে স্কুটারের মুখ এবং সারা রাত না ঘুমিয়ে স্কুটারের উপর নজর রাখে। রাত কেটে সকাল হয়ে যায়, কিন্তু স্কুটারের অবস্থানের কোনো পরিবর্তন হয় না, যা দেখে সে নিজের উপর কিছুটা রাগান্বিত হয়। কারণ সে শুধু শুধু এত চিন্তা করেছিল আর সারাটা রাত তার ঘুম নষ্ট হলো। কিন্তু কিছুক্ষণ পর যেই না সূর্যের আলো স্কুটারের উপরে এসে পড়ে, অমনি স্কুটারটা একদম পূর্ব দিকে ঘুরিয়ে ফেলে, তাও আবার নিজে নিজেই। যা দেখে বোঝা যায় সূর্য যেদিক দিয়ে উদয় হয় স্কুটারের মুখ সেদিকেই ঘুরে যায়। রোশন কিছুক্ষণ স্কুটারের চারপাশ ঘুরে ফিরে দেখে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তাই সে তার 2 বন্ধুকে ডেকে নিয়ে আসে এবং আজকে সকালের ঘটনাটা বলে। তাদের এই ঘটনাটা বিশ্বাস না হলে বলে আজকে রাতে তার বাসায় থেকে যেতে এবং কাল সকালের জন্য অপেক্ষা করতে। তারপর রোশন স্কুটারটি পুনরায় পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়। রাতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে তারা ঘুমিয়ে পড়ে। 5টা বাজতেই রোশন ঘুম থেকে উঠে পড়ে এবং মধু আর কার্তিককে উঠিয়ে দেয়। তারপর তারা বাইরে বসে এক নজরে স্কুটারের দিকে তাকিয়ে থাকে। যেই না আবার সূর্যের আলো স্কুটারের উপর এসে পড়ে, অমনি সবাইকে অবাক করে দিয়ে স্কুটারটা পূর্ব দিকে ঘুরে যায়, যা দেখে কার্তিক আর মধুর চোখ একদম কপালে উঠে যায়। মধু বলে, আরে আরে, এটা কিভাবে হতে পারে? স্কুটারটা নিজেই একা একাই কিভাবে ঘুরবে? তখন রোশন সবাইকে বলে, খারাপ কাজ করা বাদ দাও, এই টুকটুক আমাদের টাকা এনে দেবে মনে হচ্ছে। টুকটুকের মধ্যে গণেশ হাজির হয়েছে, কিছুদিন পর টুকটুকের মন্দির হবে, আমরা অনেক টাকা কামাতে পারবো। রোশনের কথার সাথে মধু একদম একমত হয়ে বলে, আমাদের জন্যই হয়তো গণেশ ঠাকুর এই টুকটুকে হাজির হয়েছে। এই কথা বলার পরপরই গাড়ির হ্যান্ডেল ডান দিকে ঘুরে যায়, যা বাকি 2জন দেখতে না পেলেও কার্তিক দেখে ফেলে। তারপর সে তাদেরকে জানায়, একটু আগে স্কুটারের হ্যান্ডেল নিজে নিজে ডান দিকে ঘুরে গিয়েছে। মধু, তুই আগে যে কথাটা বলেছিলি সেটা আবার বল। মধু পুনরায় বলাতে স্কুটারের হ্যান্ডেল আবার ঘুরে যায়। তখন তারা সবাই বুঝতে পারে স্কুটারটা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। স্কুটারের হ্যান্ডেল যদি ডান দিকে ঘুরে তাহলে তার উত্তর হ্যাঁ, আর যদি বাম দিকে ঘুরে তাহলে উত্তর না। রোশন স্কুটারকে জিজ্ঞাসা করে, তুমি কি ভগবান? যার উত্তর স্কুটারের হ্যান্ডেল বাম দিকে ঘুরে যায়, যার মানে না। মধু স্কুটারকে জিজ্ঞাসা করে, আমার পরিবার কি এখন নিরাপদে আছে? এর জবাবে স্কুটার হ্যাঁ বলে। এতক্ষণে তারা বুঝে যায় স্কুটারের মধ্যে কোনো এক শক্তি বা ক্ষমতা এসেছে, যার মাধ্যমে সে সবার প্রশ্নের উত্তর দিতে পারছে। তারা আরও নিশ্চিত হওয়ার জন্য একজন বৃদ্ধ লোককে ডেকে আনে এবং তাকে বলে, এই স্কুটারে ভগবান এসেছে, তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, ভগবান তার উত্তর দিবেন। প্রথমে বিশ্বাস না করলেও সে কিছু প্রশ্ন করাতে হ্যাঁ এবং নাতে উত্তর দিচ্ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো স্কুটিটি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছিল। তারপর যা হবার তাই হলো। গ্রামের মানুষের কানে কোনো কথা একবার গেলে সেই কথা কি আর বসে থাকে? পরদিন সকালবেলা তাদের গ্রামের সব মানুষ রোশনের বাড়িতে ভিড় জমায়। রোশন, কার্তিক আর মধু স্কুটারটা পশ্চিম দিকে মুখ করে রেখে দেয়। প্রতিদিনের মতো যেই না সূর্যের আলো স্কুটারে এসে পড়ে, সবার চোখের সামনে গাড়িটি পূর্ব দিকে ঘুরে যায়, যা দেখে সেখানে উপস্থিত গ্রামবাসী 2 হাত উপরে তুলে নমস্কার করতে শুরু করে। পরদিন সকালবেলা দেখা যায় রোশন তাদের বাড়ির সামনে একটা ছোট্ট খাট্ট মন্দিরের মতো তৈরি করে ফেলেছে।
এবং সবার উদ্দেশ্যে বলে, যদি কেউ ভেতরে গিয়ে ভগবানকে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও তাহলে এখনই টিকিট সংগ্রহ করো। মানুষজন টিকিট কেটে ভেতরে ঢুকতে শুরু করে। এর ফলে তাদের ইনকাম দিন দিন বেড়ে যায়। এর মধ্যেই তারা তাদের ইনকাম বাড়ানোর চিন্তা করে। তারা সিদ্ধান্ত নেয় আশেপাশের গ্রামে গিয়ে টুকটুকের জাদু শক্তি দেখাবে। পরিকল্পনা মতো সেদিন তারা টুকটুককে নিয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানেও সবাই টুকটুকের অলৌকিক ক্ষমতা দেখে অবাক হয়। ধীরে ধীরে টুকটুকের পরিচিতি আশেপাশের সব গ্রামে ছড়ে যায়, যা মোটেও সেই জমিদারের পছন্দ হচ্ছিল না। তাই সে তার লোকেদের বলে, একজন ইঞ্জিনিয়ারের ব্যবস্থা কর যে কিনা ওই টুকটুকের মেকানিজম বুঝতে পারবে। কথা মতো তারা একজন বুড়ো ইঞ্জিনিয়ারকে নিয়ে আসে এবং তাকে ইন্সপেকশনের জন্য টুকটুকের কাছে পাঠানো হয়। বৃদ্ধ লোকের অদ্ভুত ভাব দেখে এরা তিনজন বুঝতে পারে এই লোকের মতলব সুবিধার না। তারা বৃদ্ধ লোককে বলে, দাদু যতই খোঁজো খুঁজে নাও, কিন্তু কিছুই খুঁজে পাবা না। ধরা পড়ে গিয়ে সে লজ্জায় একটা ছোট্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর মধু তার টাকা দিয়ে একটা ক্যামেরাওয়ালা ফোন কিনে এবং কার্তিককে চুপি চুপি দেখিয়ে বলে, এখন আমরা এই ফোন দিয়ে ভিডিও করতে পারবো। তারা রোশানকে না জানিয়েই একটা বাথরুমের পেছনে গিয়ে ভিডিও করতে শুরু করে। আর আজকে রোশানের জায়গায় কার্তিক পাহারা দিচ্ছিল। এদিকে টুকটুকের ঘরের লাইট নিজে নিজে অন অফ হতে শুরু করে, যা দেখে রোশান ঘাবড়ে যায়। সে বাইরে এসে লাইট ঠিক করতে গেলে টুকটুক তার ঘর থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় চলতে শুরু করে নিজে নিজেই। রোশানও স্কুটারের পিছে পিছে ছুটতে শুরু করে। স্কুটারে ঠিক সেখানে এসে থামে মধু কার্তিক যেখানে ছিল। স্কুটারটি ইচ্ছা করেই এখানে এসেছে যাতে রোশান মধু ও কার্তিকের এই অপকর্ম থামাতে পারে। রোশান মধুকে মারতে শুরু করে, কারণ সে না করা সত্ত্বেও এসব কাজ করেছে। তখন সেখানে ওই বৃদ্ধ লোকটা এসে বলে, আমি ওই দিন বুঝতে পেরেছিলাম এটা কোনো সাধারণ স্কুটার না, তোমরা সাবধানে থেকো, তোমাদের সামনে বিপদ আসতে চলেছে। বাড়িতে এসে তারা যখন সেই ভিডিওটা চেক করছিল তখন তারা দেখে ভিডিওটা আগে থেকে ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে হয়েছে তারা কিচ্ছু জানে না। কেউ একজন ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তখন তারা বুঝতে পারে এই সকল ভিডিও বানানো টুকটুকের পছন্দ হচ্ছে না, তাই সে তাদের বাধা দিচ্ছে। তারা টুকটুকের সামনে বসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ভূত? এর উত্তর তাদের সামনে একটা বোর্ডে হ্যাঁ এবং না লিখে রাখে, যার উত্তরে টুকটুক হ্যাঁ বলে দেয়। সে একটা ভূত, সে একটা আত্মা। যা শুনে তারা সবাই ভয়ে এবার দৌড়ে পালাতে শুরু করে। আরে পালা পালা, এ তো কোনো ভগবান নয়, এটা একটা ভূত। টুকটুকও তাদের পেছনে পেছনে আসতে থাকে, যা দেখে তারা বুঝতে পারে এই স্কুটারের আত্মা তাদেরকে মারতে চাইছে। তাই তারা আরো জোরে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে স্কুটারটা থেমে যায়। স্কুটারটা থামতেই তারা তিনজন হাত জোর করে বলে, আমাদেরকে ক্ষমা করে দাও। তারা তিনজন ভয়ে ভয়ে স্কুটারকে ঠেলে ঠেলে গ্যারেজে নিয়ে আসে। ফেরত আসার সময় মধু টুকটুকের কাছে ক্ষমা চেয়ে তাকে 500 টাকা দিয়ে আসে এবং রাতে তারা চিন্তা করতে থাকে এই টুকটুকে কার আত্মা ভর করেছে। আমরা তো আত্মাটাকে ভগবান মানা শুরু করেছিলাম, আর এখন এই আত্মাই আমাদেরকে মেরে ফেলতে চাইছে। তখন রোশান বলে, যদি মারারই হতো তাহলে অনেক আগেই আমাদের মেরে ফেলতো, আর তাছাড়া আমাদের এত টাকা কামাতেই বা কেন দিত। এদিকে গ্রামের জমিদারের কাছে খবরটা চলে যায়, টুকটুক তাদের তিনজনকে তাড়া করে বেড়াচ্ছে। তাই সে তার একজন লোককে পেট্রোল নিয়ে যেতে বলে, যা ওদের এবার আরো তাড়া করতে দে, পেট্রোল শেষ হয়ে গেছে, থেমে গেছে, তাই না? পেট্রোল ভরে দিয়ে যা। জমিদারের কথা মতো ওই লোকটা টুকটুকে পেট্রোল ঢেলে দিয়ে আসে। সকালে যখন মধু ঘুম থেকে ওঠে তখন দেখে যে কাল সকালে যে 500 টাকা দিয়ে এসেছিল সেটা আবার তার কাছে ফেরত চলে এসেছে। যা দেখে তারা দৌড়ে গ্যারেজে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় টুকটুক সেখানে নেই। বাসায় এসে তারা দেখে টুকটুকের জন্য যে ঘর বানানো হয়েছিল সেখানেই সে আগের মতোই দাঁড়িয়ে আছে। মধু টুকটুকের সামনে বসে তার কাছে ক্ষমা চায় এবং বলে সে জীবনে আর এমন কিছু করবে না, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও। রোশান এবার বিষয়টা নিয়ে চিন্তা করে। সে টুকটুককে জিজ্ঞাসা করে, তুমি যেভাবে আমাদের সাহায্য করলে এই কয়দিন, আমরাও যদি তোমাকে সাহায্য করি তাহলে কি তোমার আত্মার শান্তি হবে? তখন টুকটুক হ্যাঁতে উত্তর দেয়। মধু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ছেলে নাকি মেয়ে? তার উত্তরে টুকটুক জানায় যে সে একটা মেয়ে। রোশান জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? তখন সে তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। ঘরের ভিতরে একটা মেয়ের ছবি লাগানো দেখে তারা একজন লোককে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে, ওনার নাম কি? তখন লোকটা উত্তর দেয়, এটা হচ্ছে আমার মেয়ে শিল্পা। তারপর তারা জানতে চায় উনি এখন কোথায় আছেন। তখন তিনি বলেন, জানি না বাবা, একদিন ঘর থেকে বেরিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। তার মানে শিল্পার পরিবার এখনো তার মৃত্যুর খবর জানেই না। আর এই হলো সেই শিল্পা যার আত্মা এই টুকটুকের উপর ভর করেছে। সেখানে তারা সবকিছু জানতে পারলেও তারা তাদেরকে শিল্পার মৃত্যুর খবরটা দিতে চায় না। তারা শিল্পার বাবা মাকে বলে, আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের ভবিষ্যৎ বলে থাকি, আপনারা যদি কিছু জানতে চান তাহলে বাইরে গিয়ে আমাদের টুকটুককে জিজ্ঞাসা করতে পারেন। প্রথমে শিল্পার মা এগুলো বিশ্বাস করে না। পরে সে টুকটুকের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, আমার মেয়ে কি ঠিক আছে? তখন শিল্পা উত্তর দেয়, হ্যাঁ। বাইরে এসে তারা শিল্পাকে জিজ্ঞাসা করে, তোমার পরিবার তো এটাও জানে না যে তুমি বেঁচে নেই, কি হয়েছিল তোমার সাথে, কিভাবে মারা গিয়েছিলে তুমি? এখন এত প্রশ্নের উত্তর তো আর হ্যাঁ নাতে দেওয়া সম্ভব না, তাই সে চুপ করেই থাকে। তখন তারা আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা এই গ্রামে কি তোমার কোনো ফ্রেন্ড আছে যার কাছ থেকে আমরা তোমার ব্যাপারে জানতে পারবো? তখন শিল্পা তার দুজন ফ্রেন্ডের কাছে তাদেরকে নিয়ে যায়। তার বন্ধুরা এখন বিবাহিত। তারা তিনজন তাদেরকে বলে, আপনাদের ফ্রেন্ড শিল্পার আত্মা এই টুকটুকের মধ্যে আছে,
তখন দুজন বলে ওঠে, তোমরা প্রথমে বলেছিলে এর মধ্যে ভগবান আছে, এখন বলছো এর মধ্যে শিল্পা আছে। তখন মধু বলে ওঠে, আমাদেরও প্রথম মনে হয়েছিল এর মধ্যে গণেশ ঠাকুর ভর করেছিল, কিন্তু আজকে শিল্পাই তার ঘর পর্যন্ত আমাদের নিয়ে গিয়েছে, এমনকি আপনাদের কাছেও নিয়ে এসেছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি টুকটুকের সামনে গিয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করুন, যেটা শুধুমাত্র শিল্পার আপনি জানেন। তখন তাদের মধ্যে একজন টুকটুকের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, কলেজ শেষে আমরা তিনজন একটা জায়গায় আড্ডা দিতাম, তুমি কি বলতে পারবে সেই জায়গাটা কোথায়? তখন শিল্পার আত্মা তাদেরকে একটা বড় গাছের নিচে নিয়ে যায়, যেখানে গিয়ে তাদের দুজনের বিশ্বাস হয় টুকটুকের মধ্যে তাদের ফ্রেন্ড শিল্পারই আত্মা রয়েছে। তারপর মধু, রোশন, কার্তিক তাদের কাছে শিল্পা সম্পর্কে জানতে চায় কি হয়েছিল তাদের সাথে। তখন দৃশ্য পেছনে চলে যায়। শিল্পা ছিল তাদের একমাত্র বেস্ট ফ্রেন্ড, তারা যেখানে যেত একসাথে যেত। সেদিন স্কুলে ছোট ছোট বাচ্চাদের স্যার অনেকগুলো ক্লাস ওয়ার্ক দিয়ে পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে শিল্পা ও তার বন্ধুরা ক্লাসে ঢুকে বাচ্চাদেরকে ইংলিশ পড়ানো শুরু করে। সে সবাইকে বলে, আজ আমরা একটা নতুন শব্দ শিখব, যেটা হলো থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। এবং আরও শেখাচ্ছিল কখন কি জন্য আমরা কাউকে থ্যাংক ইউ বলবো। বাড়ি ফেরার সময় তারা দেখে কে যেন শিল্পার চুলের অংশটা স্কেচ করে দেওয়ালে এঁকে রেখেছে, যা দেখে শিল্পার বন্ধুরা চিন্তায় পড়ে যায়। এত বড় সাহস যে কিনা শিল্পার ছবি দেওয়ালে এঁকেছে। তারপর আমরা নবীন নামের একটা ছেলেকে দেখি। নবীন গ্রামে দুধ বিক্রি করে। প্রতিদিন কলেজ শেষ হওয়ার পর চুপি চুপি শিল্পাকে দেখতে আসে, কারণ সে শিল্পাকে অনেক পছন্দ করে। আজ শিল্পা নবীনের জন্য রাস্তায় অপেক্ষা করছিল। তখন তার বন্ধুরা বলে, তোর ওই নবীনের সাথে কি কাজ, তাড়াতাড়ি বাড়িতে চল। ঠিক তখনই নবীন একটা স্কুটার নিয়ে শিল্পার পাশ দিয়ে যাচ্ছিল। শিল্পা তখন তাকে ডাক দিয়ে বলে, আজকে কি স্কুটার চালানো শেখাবে? নবীন তাকে কিছুই বলে না। নবীন তখনও কোনো কথাই বলছিল না, কারণ শিল্পার হঠাৎ করে ডাক দেওয়াতে সে ভয় পেয়ে যায়। শিল্পা তাকে বলে, আচ্ছা পরে শিখিয়ে দিও, এখন আমাকে নিয়ে একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসো। নবীন তখন তাকে স্কুটারের পেছনে বসিয়ে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসে। এরপর থেকে নবীন শিল্পাদের বাড়ির কোণে এসে হর্ন বাজাতে থাকে। হর্নের শব্দ শুনে শিল্পা তার বন্ধুদের নিয়ে নবীনের সাথে দেখা করতে আসে। এভাবেই কয়েকটা দিন তারা দেখা করতে থাকে। ধীরে ধীরে শিল্পা নবীনকে ভালোবাসতে শুরু করে। সেদিন শিল্পা নিজে থেকেই নবীনের সাথে দেখা করতে আসে। নবীন তাকে বলে, চলো আজকে তোমাকে স্কুটার চালানো শেখাবো। তখন শিল্পা বলে, আজকে না, আজকে একটা ব্রত করেছি। কিন্তু নবীন তার কোনো কথাই শুনতে চায় না। সে শিল্পার হাত চেপে ধরে এবং বলে, সমস্যা নেই। তাছাড়াও তাদের মধ্যে সেখানে আরও কিছু কথাবার্তা হয়, যা শিল্পার খুবই ভালো লাগে। পরদিন শিল্পা কোথাও যাচ্ছিল, তখন তার মা ডাক দিয়ে বলে, মাত্র 2 দিন হয়েছে, এই অবস্থায় মেয়েদের 5 দিন ঘর থেকে বের হতে হয় না। আসলে মূল ব্যাপারটা হচ্ছে শিল্পার পিরিয়ড হয়েছে, আর এই বিষয়টা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে একটা কুসংস্কার কাজ করে। মূলত এই কারণেই শিল্পা নবীনকে কালকে ব্রতর কথা বলে তার থেকে দূরে সরে থাকতে চেয়েছিল। কিছুদিন পর শিল্পার বাবা একটা স্কুটার কিনে নিয়ে আসে, কিন্তু সেই স্কুটারটা স্টার্ট করতে পারছিল না। তখন শিল্পা এসে অনায়াসে স্কুটারটা স্টার্ট করে দেয়, যা দেখে শিল্পার বাবা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুই কিভাবে স্কুটার স্টার্ট করতে শিখলি? শিল্পা তার বাবাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে নবীন গলির মোড়ে দাঁড়িয়ে হর্ন বাজাচ্ছিল। এত রাতে নবীনের আশায় শিল্পা ঘাবড়ে যায়। বাইরে যেতেই দেখে তার ফ্রেন্ডরা বাইরে তার জন্য অপেক্ষা করছে। তখন তারা 3 জন মিলে নবীনের সাথে দেখা করতে যায়। নবীন বলে সে তাকে মিস করছিল, তাই তার সঙ্গে দেখা করতে সময় কাটাতে এসেছে। পরদিন শিল্পা জানতে পারে তার এক ফ্রেন্ডকে পাত্রপক্ষ দেখতে এসেছে, যেটা জানতে পেরে সে তার ফ্রেন্ডের বাড়িতে যায় এবং সবার সামনে বলে, আপনারা যে মেয়েকে দেখতে এসেছেন তাকে একবার জিজ্ঞাসা করেছেন যে সে বিয়ে করতে চায় কিনা? আপনারা ওর মতের বিরুদ্ধে কিভাবে ওকে বিয়ে দিতে পারেন? শিল্পার এসব কথা শুনে তার বাবাও নির্বাক হয়ে যায়। কিছুদিন আগে শিল্পাকে তার ফ্রেন্ড বলেছিল কয়েকদিন পর ছেলের বাড়ি থেকে তাকে দেখতে আসবে, কিন্তু তার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তাই আজ সে তার ফ্রেন্ডের হয়ে কথা বলতে এসেছে। শিল্পা তাকে সবার সামনে বলতে বলে যে সে বিয়ে করতে চায় না, কিন্তু পরিবারের ভয়ে আর চাপে সে বলে সে বিয়ে করতে রাজি, যা শুনে শিল্পার মাথা লজ্জায় একদম হেট হয়ে যায়। গ্রামবাসী সবাই বলাবলি করতে শুরু করে, নিশ্চয়ই শিল্পার সাথে কারো কোনো সম্পর্ক আছে, তাই সে এই ধরনের কথা বলছে এবং এমন জোর দিয়ে কথা বলছে যে সে বিয়ে করতে চায় না। আসলে শিল্পাকেও এর আগে পাত্রপক্ষ দেখতে এসেছিল, কিন্তু শিল্পা সরাসরি কয়েকবার তাদেরকে না করেছে, তাই গ্রামবাসীরা এইসব কথা বলছে। এরপর থেকে শিল্পার বান্ধবীর সাথে শিল্পার তেমন একটা দেখা সাক্ষাৎ বা কথা হতো না। তাছাড়াও কিছু দূরের মাথায় আবার আরেক ঝামেলা হয়। শিল্পা সেদিন গোসলে গিয়েছিল, আরেকটা ছোট্ট বাচ্চা অনেকদিন ধরে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো, আজকেও দেখতে এসেছিল এবং পরবর্তী সময়ে শিল্পার সেই আঁকা ছবিটার নিচের অংশে খুবই বাজেভাবে কেউ পেইন্টিং করে রেখেছে। এই বিষয়টা গ্রামবাসী দেখতে পায়। আসলে ওই বাচ্চাটা মাঝে মাঝে এই ধরনের কাজ করতো, কিন্তু আজকে যে এত বড় বাজে কাজ করে ফেলবে গ্রামবাসী কেউই সেটা বুঝতে পারেনি। সকালবেলা গ্রামের সবাই সেই দেওয়ালের সামনে জড়ো হয়। চিত্র দেখে সবাই চিনে ফেলে এটা শিল্পার ছবি। গ্রামের মানুষদের মধ্যে সবাই বলা বলি শুরু করে, কি জানি শিল্পা কাকে তার শরীর দেখিয়েছে।
এই সব কিছু সইতে না পেরে শিল্পার বাবা রং দিয়ে দেওয়ালের চিত্রটা মুছে দেয়। বাসায় তার মা তাকে একটা রুমে বন্দি করে রাখে এবং নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, কারণ সেই সময়ে মেয়েদেরকে এমনভাবে রাখা হতো, খুব টাইট এবং শাসনের মধ্যে রাখা হতো। তার মধ্যে এমন একটা ঘটনা ঘটে যাবে কেউ আশাও করেনি। শিল্পার জবাব সবসময় একই রকম থাকে। সে তার মাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিছুতেই মানতে রাজি হয় না। এদিকে নবীন প্রতিদিন তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কিছুদিন পর সেও আসা বন্ধ করে দেয়। সেও ভাবে হয়তো শিল্পা তাকে ধোঁকা দিয়েছে। শিল্পা সারাদিন ঘরের চার দেওয়ালের মধ্যেই বসে কান্না করে যে গ্রামে তাকে নিয়ে লজ্জাজনক এই ব্যাপারটা কেন ঘটে গেল। সে তার মাকে কান্না করতে করতে বলে, আর কতদিন তোমরা আমার সাথে কথা বলবে না? তোমরা গ্রামের মানুষের কথা বিশ্বাস করছো, কিন্তু আমার কথা বিশ্বাস করছো না। শিলার কান্নাকাটি দেখে তার বাবা বুঝতে পারে এখানে তার কোনো দোষ নেই। শিল্পার বাবা তার মাকে বলে দুপুর খাবার খেতে দিয়ে যেও এবং স্কুটারের চাবি সেখানেই রেখে যায়। একসময় শিল্পা বের হওয়ার সুযোগ পায়, তাই বাড়ি থেকে সবাই যখন কাজে বের হয়ে যায় তখন শিল্পা সেই স্কুটারের চাবি নিয়ে বেরিয়ে পড়ে এবং প্রথমে সেই দেওয়ালের সামনে গিয়ে ওই যে যেখানে স্কেচ করা হয়েছিল তার বাবা রং দিয়ে সেটাকে ঢেকে দিয়েছিল, সেখানে সে রং দিয়ে কিছু একটা লিখে একটা মেসেজ গ্রামবাসীর জন্য রেখে যায়। শিল্পা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে। কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। বৃষ্টিতে ভিজে শিল্পার আনন্দ যেন দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। এদিকে দেওয়ালে লেখা তার কথাগুলো বৃষ্টির পানিতে মুছে যায়, শুধুমাত্র শিল্পা কথাটাই থেকে যায়। এরপর থেকে শিল্পা নিরুদ্দেশ। কিছুদিন পর জানা যায় যে বাচ্চাটা শিল্পার চিত্র এঁকেছিল সে পাগল একটা বাচ্চা ছিল, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। শিল্পা ততদিনে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আসলে যে স্কুটার নিয়ে বেরিয়েছিল সেই স্কুটারের সাথে তার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে সেই অ্যাক্সিডেন্টে এই শিল্পা মারা গিয়েছিল, কিন্তু গ্রামবাসী এই বিষয়ে কিচ্ছু জানে না, কারণ তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল গ্রামের অনেক দূরে। শিল্পার সঙ্গে ঘটে যাওয়া এসব কথা শুনে তারা বুঝতে পারে তার সেই ইচ্ছাটা পূরণ না হওয়ার কারণে তার আত্মা এখনো শান্তি পায়নি। কিন্তু এখন প্রশ্ন হলো শিল্পা দেওয়ালে কি লিখেছিল, তাই না? আচ্ছা গেস করেন তো কি লিখেছিল, একটু কমেন্ট করে জানাবেন। যেটা সে বলতে চেয়েছিল কিন্তু গ্রামবাসী জানতে পারেনি। তিনজন সারা দিন চিন্তা করতে থাকে কিভাবে শিল্পা মারা গেল। গল্পের এখানে পরিচালক শাহজাহানও তো একটু ঝামেলা করে ফেলেছে, কিন্তু আমরা গল্পের ধারাবাহিকতায় ধরেই নিলাম যে শিল্পার সেই অ্যাক্সিডেন্টের পর কোনো রকমে তার স্কুটিটা ফিরে আসলেও শিল্পার বডিটা ফিরে আসেনি। এজন্য কেউ জানতেও পারেনি যে শিল্পার সাথে আসলে কি হয়েছিল। সেদিন রাতে রোশন চিন্তা করতে থাকে কি হতে পারে। শিল্পার শেষ কথা হুট করে সে উঠে পড়ে এবং তার বন্ধুদের উঠিয়ে বলে, আমি বুঝতে পেরেছি শিল্পা কি বলতে চেয়েছিল। তোমরা কালকে সকালে শিল্পার মা বাবা এবং বন্ধুদের নিয়ে সেই দেওয়ালের সামনে হাজির হবে যেখানে শিল্পা সেই কথাটা লিখেছিল। রাতে রোশন রং দিয়ে সেই কথাগুলো লিখে আসে। সকালে শিল্পার মা বাবা দেখতে পায় শিল্পার ছবিতে মালা ঝুলিয়ে আছে, মানে রাতে লুকিয়ে লুকিয়ে কার্তিক ও মধু এই কাজটা করেছে, যা দেখে তার বাবা মা বুঝতে পারে তার মেয়ে আর পৃথিবীতে বেঁচে নেই। সকালবেলা গ্রামবাসীরা সেই দেওয়ালের কাছে জড়ো হতে থাকে যেখানে লেখা ছিল থ্যাংক ইউ। তখন সবাই শিল্পার গলার সেই কথাগুলো শুনতে পাচ্ছিল, যে কথাগুলো সেদিন সে ক্লাসে বলেছিল। যদি তুমি কখনো কারোর উপর রেগে থাকো তখন তুমি তাকে থ্যাংক ইউ বলে দিও, দেখবে তোমার রাগ এমনিতেই চলে যাবে, তখন তুমি তোমার জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবা। শিল্পা কারো উপরেই রাগ করে নাই, সে সবার প্রতি কৃতজ্ঞ। এরপর হয়তো শিল্পার আত্মাও এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর এখানেই দারুণ এই গল্পটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, সামনে আরও দারুণ দারুণ ভিডিও আসছে। আর এই যে দেখেন বাম পাশে একটা ভিডিও ভেসে উঠেছে, দেখে আসতে পারেন, ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।